আমাদের সামনে কথা নেওয়ার জন্য করছি আজকের প্রোগ্রামের স্পেশাল গেস্ট জনাব অ্যাডভোকেট আল মামুন রাসেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমাকে সালাম। একটু প্যানেলিস্ট একটু আসসালামু সহযোগিতা আলাইকুম করবেন। ভাইয়া। আমার কথা শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। ভালো আছেন? ভালো আছেন? দ্য স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকের এই জিপিএ 5 সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সঞ্চালক, আজকের প্রোগ্রামের সম্মানিত পরিচালক জনাব এনামুল হক, প্রধান পরিচালক দ্য স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, অতিথিবৃন্দ, যাদেরকে নিয়ে অভিভাবকবৃন্দ, যাদেরকে নিয়ে আজকের এই সুন্দর প্রয়াস, যাদেরকে নিয়ে আজকের এই সুন্দর আয়োজন, শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম অভিবাদন জানাই স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে। আজকে যেখানে পৃথিবীর ইচ অ্যান্ড এভরি সেক্টর হ্যাজ বিন স্টপড ডিউ টু প্যান্ডেমিক, স্পেশালি এডুকেশন সেক্টর, সেখানে শিক্ষার্থীদেরকে এনকারেজ করার জন্য, শিক্ষার্থীদেরকে ইন্সপিরেশন দেওয়ার জন্য আজকে যে উদ্যোগ তারা গ্রহণ করেছে, যে সংবর্ধনা, ভার্চুয়াল সংবর্ধনা আয়োজন করেছে, আমি স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন উত্তরোত্তর সফলতা কামনা করছি এবং তাদেরকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। তার সাথে সাথে আমি কংগ্রেচুলেশন জানাচ্ছি আজকে তোমরা যারা সংবর্ধিত হচ্ছ, তোমরা জিপিএ 5 পেয়েছো, তোমাদের জীবনের সবচেয়ে ক্রুশিয়াল এবং উইগোরাস একটা এক্সামে তোমরা সফল হয়েছো। এই জন্য তোমাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে কংগ্রেচুলেশন জানাচ্ছি। সাথে সাথে তোমাদেরকে একটা বিষয় একটু স্মরণ করিয়ে দিতে চাই। তোমরা যে আজকে তোমাদের জীবন মাত্র, ইউ মাস্ট মাইন্ড ইট, দিস ইজ দ্য বিগিনিং, দিস ইজ দ্য ভেরি ভেরি বিগিনিং অফ ইউর লাইফ। তোমাদের জীবন মাত্র শুরু হয়েছে। তোমরা অলরেডি জিপিএ 5 পাওয়ার মাধ্যমে ইউ হ্যাভ অলরেডি জয়েন ইন ইউর ডেঞ্জার জোন। তোমরা বলতে পারো যে ভাই ডেঞ্জার জোনে জয়েন করলাম কিভাবে? আসলে ডেঞ্জার জোনে এই জন্য আমি বলছি তোমরা জয়েন করেছো, কারণ তুমি যখন জিপিএ 5 পেয়েছো, তোমার পরিবার, তোমার সমাজ, তোমার শিক্ষক মন্ডলী, তোমার দেশ তোমার প্রতি এক্সপেকটেশন শুরু করে দিয়েছে যে তোমার দ্বারা কিছু হবে, তোমাকে নিয়ে আশা শুরু করে দিয়েছে। যারা আজকে রেজাল্ট খারাপ করেছে তাদেরকে তার পরিবার কোনো ধরনের আশা দেখে না, তার সমাজ তাকে নিয়ে কোনো আশা দেখে না, তার রাষ্ট্র কখনো কোনো আশা দেখে না। কিন্তু তোমরা যারা এই ক্লাস পেয়েছো, তোমাদেরকে নিয়ে অলরেডি তোমাদের সমাজ বলো, তোমার পরিবার বলো, অলরেডি তোমাদেরকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করে দিয়েছে। কিন্তু যখন তোমাদের সামনে যে এক্সাম আছে, তোমাদের এসএসসি যে এক্সাম সামনে আছে, এই পরীক্ষায় যখন তোমরা রেজাল্টটা খারাপ করবা, আজকে রেজাল্ট ভালো করার মাধ্যমে তোমরা যত বেশি কংগ্রেচুলেশন পাচ্ছ, যত বেশি অভিনন্দন পাচ্ছ, যত বেশি সংবর্ধিত হচ্ছ, তখন যখন পরীক্ষা তোমরা রেজাল্ট খারাপ করবা, এর চেয়ে আরো বেশি নিন্দিত, অপমানিত, অপদস্থ তোমাকে হতে হবে। সুতরাং আজকে তোমরা যারা এই অবস্থায় আছো, তোমাদেরকে আমি 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 যখন বললাম যে তোমাদের যেই এখন যে সময়টা, দিস ইজ দ্য ভেরি ক্রুশিয়াল মোমেন্ট ফর ইউর ক্যারিয়ার, অফ ইউর লাইফ, তোমার জীবনের জন্য। তোমার কাছে প্রশ্ন আসতে পারে, ভাইয়া ছোটবেলা থেকে কথাগুলি শুনে আসছি, যখন ক্লাস 5-এ পড়তাম, যখন পিএসসি পরীক্ষা দিব, তখন আম্মু বলেছে দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট টাইম ফর ইউর লাইফ, ফর ইউর ক্যারিয়ার। তখন আম্মুর কথা শুনে ভালো করে পড়াশোনা করেছি, A+ও পেয়েছি। যখন, কারণ আমাদের পিএসসি সময়টা 5 বছর অতিবাহিত করার পর পরীক্ষাটা হয়, যখন জেএসসি পরীক্ষা 3 বছরের মাথায় যখন জেএসসি পরীক্ষা আসলো, মা আবারও বলল দিস ইজ দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইম ফর ইউর লাইফ। তুমি আবারও বিশ্বাস করেছো, তুমি বিশ্বাস করার কারণে তুমি জেএসসি পরীক্ষাও তুমি A+ পেয়েছো। জেএসসি পরীক্ষার পরে যখন 2 বছর সময় আসলো, তুমি যখন ক্লাস 10 উঠলা, তখন তোমার মা আবারও বলছে দিস ইজ দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইম ফর ইউর লাইফ। তুমি আবারও বিশ্বাস করলে, আবারও বিশ্বাস করার মাধ্যমে তুমি আজকে A+ পেয়েছো এবং এখানে সংবর্ধিত হচ্ছে। কিন্তু আজকে এই সংবর্ধিত অনুষ্ঠানে আমি আবারও তোমাকে বলছি, সামনে যে সময়টা, মাত্র 1.5 বছর যে সময়টা তোমার আছে, দিস ইজ দ্য ভেরি ভেরি ক্রুশিয়াল এন্ড রিগোরাস মোমেন্ট অফ ইউর লাইফ। তোমার কাছে আমার যে স্বপ্ন, আমার যেই বারবার তোমাকে ইম্পর্টেন্সি আমি দেখাচ্ছি, নেসেসিটি দেখাচ্ছি, এই নেসেসিটিটা তোমার কাছে কোনো ধরনের ভ্যালু থাকে না, কোনো ধরনের মূল্য থাকে না। কিন্তু আসলে বাস্তবতা হচ্ছে এটা, যখন তুমি যে কোনো সময়, when your time will be limited, your exam necessity will be increased. তোমার সময় যখন কমে যাবে, তোমার নেসেসিটিটা বেড়ে যাবে। তুমি পিএসসি পরীক্ষা 5 বছর সময় পেয়েছো, জেএসসি পরীক্ষার জন্য 3 বছর সময় পেয়েছো, তুমি এসএসসি পরীক্ষার জন্য এমডি মহিউদ্দিন তাহসান ভাইয়া কলম চাওয়েন না। এর যে তোমার এই ইন্টার পরীক্ষার সামনে যেটি আছে, সেটির জন্য তুমি মাত্র 1.5 বছর সময় পাবা।
তার মানে এই তোমার সময় যত কমে যাবে তোমার পরীক্ষার গুরুত্বটা তত বেড়ে যাবে। আজকে আমার যে অভিজ্ঞতা, ফ্রম মাই ওন এক্সপেরিয়েন্স, আমার অভিজ্ঞতা যেটা বলে, ঢাকা শহরের শিক্ষার্থী যারা আছে তারা তাদের তাদের এই পড়াশোনা তারা শুরু করে খুব অল্প বয়সে, তাদের ক্যারিয়ার নিয়ে চিন্তা করে অল্প বয়সে, এবং অল্প বয়সে গিয়ে তারা হতাশ হয়ে যায়। অল্প বয়সে গিয়ে হতাশ হয়ে যায়, তারা অল্প বয়সে গিয়ে তারা হতাশ হয়ে যায় যে শিক্ষার্থীরা। কারণ আবার যারা বাইরের শিক্ষার্থী আছে, মফস্বল এরিয়া থেকে পড়াশোনা করেছে, নর্মাল ইনস্টিটিউশন থেকে পড়াশোনা করেছে, তারা তাদের ক্যারিয়ার নিয়ে স্বপ্ন শুরু হয় অনেকটু পরে, জিএসসি পরীক্ষা পাশ করার পর, এসসি পরীক্ষা যখন আসে তখন, এবং তাদের এটা অনেক দিন থাকে। কিন্তু আমাদের ঢাকা শহরের শিক্ষার্থীরা এই জন্য পাবলিক ইউনিভার্সিটি কম্পিটিশন গুলোতে, অ্যাডমিশন টেস্ট গুলোতে আমরা যে দেখি যে মফস্বল এরিয়া থেকে যারা আসে তাদের তাদের সফলতার হার একটু বেশি। কারণ তারা গুরুত্ব, তারা সেই সময় গিয়ে তারা হাঁপিয়ে যায় না, তারা এটাকে গুরুত্ব, তাদের সময় যত অল্প হয় তারা এটা গুরুত্ব তার চেয়ে বেশি দেয়। কিন্তু আমাদের ঢাকা শহরের শিক্ষার্থীরা সময় যত তাদের শুরু থেকে দেওয়া শুরু করে, সময় যত অল্প হয় তাদের গুরুত্ব, তাদের ইম্পর্টেন্সি, তাদের এসেনশিয়ালিটিটা কমে যায়। এই জন্য তোমাদেরকে মনে রাখতে হবে, তোমাকে এই ব্যাপারে একটু গুরুত্ব আরোপ করে, সময় যত তোমার কম হবে, সামনে যে পরীক্ষাটা তোমার আছে এই পরীক্ষায় তোমাকে অনেক বেশি গুরুত্ব আরোপ করতে হবে। তুমি বলতে পারো যে ভাইয়া একই দাসের পড়াশোনা আর ভালো লাগে না, সবসময় একই দাসের পরীক্ষা আসছে, পরীক্ষা দিব, রেজাল্ট ভালো হলে কিছুদিন শান্তি থাকা যায়, এরপর আবার পরীক্ষা আসে, এই একই দাসের লাইফটা কেমন যেন একটু অসহ্যকর, একটু ব্যাখ্যাপ্যকর মনে হয়। কিন্তু বাস্তবতা হতে যাচ্ছে যে টাইমটা তোমার, এই টাইমটা তো দিস ইজ দ্য ইম্পর্টেন্ট টাইম টু স্ট্রং ইউর রুট। তোমার রুটকে স্ট্রং করার জন্য একটা গুরুত্বপূর্ণ সময়। আমি একটা উদাহরণ দিই, চায়নাতে একটা গাছ আছে, একটা বাঁশ গাছ আছে, বাঁশ গাছটা 4 বছরে তাকে পানি দিতে হয়, সার দিতে হয়, কিন্তু 4 বছরে এই চায়না গাছের এই গাছটার কোনো পরিবর্তন হয় না, তার অবয়বে কোনো পরিবর্তন হয় না। কিন্তু 4 বছর পর মাত্র 3 সপ্তাহে এই গাছটা প্রায় 60 ফুটে পরিণত হয়। এখন তোমরা যে আজকে 12 বছর যে সময়টা ব্যয় করছো, যে পড়াশোনা করছো, এক ঘুমি চলে আসছে তোমাদের মধ্যে, এক ধাসে পড়াশোনা, এটা হচ্ছে সেই গাছের মতো, যে গাছ 4 বছর পর্যন্ত তার কোনো অবয়ব পরিবর্তন হবে না, তার ধাস কোনো পরিবর্তন হবে না, কিন্তু পরবর্তীতে মাত্র 3 সপ্তাহে তার পুরো জীবন পরিবর্তন হয়ে যাবে। তুমি যখন অনার্স পাস করবা তখন তুমি বিসিএস পরীক্ষার মাধ্যমে তুমি বড় কর্মকর্তা হয়ে যেতে পারো, এসপি হয়ে যেতে পারো, ম্যাজিস্ট্রেট হয়ে যেতে পারো, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মাধ্যমে তুমি বিচারিক আদালতে চলে যেতে পারো। তাহলে তো হুট করে তোমার পরিবর্তন হয়ে যাবে, এক দাসের লাইফ তোমার তখন থাকবে না। এই জন্য তোমার এখন যে সময়টাকে, এই সময়টাকে এক দাসের সময় হলেও তোমাকে এটা গুরুত্ব আরো বেশি করতে হবে। তোমার একটু দুষ্টমি করলে, একটু পড়াশোনা না করলে তোমার মা বলে এই গাদা সন্তানটা, এই অপদার্থ সন্তানটা আমার ঘরে কিভাবে আসলো। দেখো, গাদা শব্দটা তুমি যদি তাকাও, গাদা শব্দটা ইংলিশে যে দাঁড়ায় সেটা হচ্ছে এস, এস এস এর সাথে তুমি যদি ইটি যোগ করো, ই ফর এডুকেশন, টি ফর ট্রান্সপারেন্সি, তাহলে এসটা এসেটই পরিণত হবে, গাদাটা সম্পদে পরিণত হবে। সেটির জন্য যোগ করতে হবে তোমাকে এডুকেশন এবং ট্রান্সপারেন্সি। এই দুইটা জিনিস যদি যুক্ত হয় তাহলে তুমি যে গাদা সন্তান ছিলা মায়ের, সেই গাদার সন্তানে তুমি সম্পদে পরিণত হবা। তোমরা যে পড়াশোনা করছো এখন যে আমরা পড়াশোনা করছি, আমরা জীবনের যে শুরুতে যে পড়াশোনা, সে পড়াশোনাটা হচ্ছে আমাদের, আমরা অ্যালফাবেট পড়াশোনা করি, এ বি সি পড়াশোনা করি, ক খ গ অ আ ই উ পড়াশোনা করি। দেখো, অ্যালফাবেট, ইংলিশ অ্যালফাবেটের মধ্যে আমরা এ বি সি ডি, তুমি যদি ইফ ইউ লুক টু দা এ মানে অলমাইটি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টিকর্তা তোমাকে সৃষ্টি করেছেন। বি মানে বার, তুমি জন্মগ্রহণ করেছো। আর মাঝখানে একটা সি আছে, শেষে ডি আছে, ডি মানে ডেড। তুমি সৃষ্টিকর্তা তোমাকে সৃষ্টি করেছে, জন্মগ্রহণ করেছো, মাঝখানে সি আছে, লাস্টে ডি, তার মানে মৃত্যু। মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে তোমার জীবন, সেটা হচ্ছে সি ফর চয়েস, সি ফর চেঞ্জ। তুমি কি তোমার জীবনে কি চয়েস করবা, তুমি জীবনে কি হতে চাও, তুমি সমাজে কি পরিবর্তন করতে চাও, তুমি তোমার পরিবারে কি পরিবর্তন করতে চাও, তুমি তোমাকে কি পরিবর্তন করতে চাও, তুমি তোমাকে কোথায় নিতে চাও, দিস ইজ আ চেঞ্জ অর চয়েস, দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট। আজকে তোমার টার্গেট অফ লাইফ ইজ ভেরি ইম্পর্টেন্ট। তুমি তোমার জীবনে কি হতে চাও, এই জীবনের যে টার্গেটটা, ওয়ার ইউ ওয়ান্ট টু গো, তুমি কোথায় আছো, তুমি কোথায় যেতে চাও, ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই জন্য আজকে আমি এমফেসাইজ করবো তোমাদের টার্গেট সেট করার জন্য। আজকে আমরা সমাজে যেটি দেখতে পাই, টার্গেট সেট করতে গিয়ে আমাদের দুটি সমস্যার সম্মুখীন হই আমরা। একটি সমস্যা সেটি হচ্ছে আমাদের যেটি সচরাচর আমাদের সমাজে হয়, সেটা হচ্ছে আমাদের শিক্ষার্থীদের মধ্যে যেটি হয় সচরাচর টার্গেট সেট করার সময়, যে আমি যখন সাকিব আল হাসানকে দেখি তখন আমার কাছে মনে হয় আমি সাকিব আল হাসান হব, যখন আমি মাশরাফিকে দেখি তখন মাশরাফি হওয়ার আমার খুব
ইচ্ছে জন্মায়। যখন আমি কোনো ডাক্তারকে দেখি তখন আমি ডাক্তার হতে চাই, যখন আমি কোনো ইঞ্জিনিয়ারকে দেখি তখন আমি ইঞ্জিনিয়ার হতে চাই, যখন আমি এই গেমসের গেমসে কোনো নায়ককে আমি অলোককে যখন আমি দেখি তখন আমি অলোক হতে চাই। এই যে আমার মধ্যে যে টেন্ডেন্সিটা, যাকে দেখি তাকে হতে চাই। আরেকটা প্রবলেম আমাদের মধ্যে হচ্ছে যে আমি একটা গ্রামের ছেলে, আমি একটা কৃষকের ছেলে, আমার দ্বারা বড় কিছু হওয়া সম্ভব না। আমি ড্রাইভারের ছেলে, আমার দ্বারা ড্রাইভার হওয়া সম্ভব। আমি কৃষকের ছেলে, আমার দ্বারা কৃষক বড় কিছু স্বপ্ন দেখা আমার জন্য সম্ভব না। এই দুটি সমস্যা হয় আমাদের টার্গেট অফ লাইফ সেট করতে গিয়ে। একটি হচ্ছে কি করব সেটা দিশা খুঁজে পাই না, অনেক অপরচুনিটি চারদিকে, যে খুব স্কোপ কোনো অভাব নেই, চারদিকে শুধু স্কোপ ফর স্কোপ, কিন্তু কোনটা হবো সেটা নিয়ে আমরা একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই। কিন্তু সেই ক্ষেত্রে আমি তোমাদের একটা এক্সাম্পল দিই। একটা শিক্ষার্থীর এই সমস্যা ছিল। শিক্ষার্থীর নামটা আমি, সফল ব্যক্তির নামটা আমি একটু পরে বলছি। একটা শিক্ষার্থীর এই সমস্যাটা ছিল, সে যাকে দেখে তার মতো হতে চায়। একটা শিক্ষকের কাছে গিয়ে বললো, শিক্ষক আমি আমার গোল, এম অফ লাইফ, আমার টার্গেট অফ লাইফ আমি সেট করতে পারছি না, আপনি আমাকে একটু সহযোগিতা করেন। স্যার বলে, তুমি কি হতে চাও? সে বললো, স্যার আমি তো অনেক কিছু হতে চাই। তখন স্যার বলে, ঠিক আছে তুমি কি কি হতে চাও, তুমি এক কাজ করো, সেটি লিখে নিয়ে আসো। পরবর্তী ছেলেটা লিখে নিয়ে আসলো, বা 44টা এম ইন লাইফ, টার্গেট অফ লাইফ সে নিয়ে আসলো, প্রফেশন সে নিয়ে আসলো 44টা। তো শিক্ষক বলে, তুমি তো 44টা হতে পারবে না, তোমাকে আমি 10 দিন সময় দিলাম, তুমি এখান থেকে 10টা, যেটি না হলেও চলবে সেটা বাদ দিয়ে আসো। সে 10 দিন পর চিন্তা করলো কোনটা না হলেও চলবে। চিন্তা করার পর সে 10 দিন পরে 34টা এম ইন লাইফ নিয়ে আসলো, টার্গেট অফ লাইফ নিয়ে আসলো। তখন শিক্ষক কাজ বললো, তুমি তো 34টা হতে পারবে না, তুমি এক কাজ কর, তোমাকে আমি আরো 20 দিন সময় দিলাম, তুমি আরো 10টি কাজ যেটি তুমি না করলেও চলবে, যেটি না হলেও চলে, সেটি বাদ দিয়ে আসো। সে 20 দিন পরে চিন্তা করলো কোনটি না হলেও চলবে, পরে 24টা নিয়ে আসলো। তো শিক্ষক বললো, তোমাকে এক কাজ করো, তোমাকে আমি আরো 30 দিন সময় দিলাম, তুমি আরো 10টি কাজ যেটি না হলেও চলবে সেটি বাদ দিয়ে আসো। সে আবার চিন্তা করলো 30 দিন ধরে কোনগুলো আমার না হলেও চলবে। পরবর্তী সে মাত্র 14টি নিয়ে আসলো। তো শিক্ষক বললো, এক কাজ করো, তোমাকে আমি আরো 2 মাস সময় দিলাম, 60 দিন সময় দিলাম, তুমি আরো 10টি, যে কাজটি তুমি না করলে চলবে সেটি বাদ দিয়ে আসো। সে পরে মাত্র 4টি প্রফেশন নিয়ে আসলো, যে স্যার আমি 4টি হতে চাই। শিক্ষক বলে, দেখো, প্রথম হচ্ছে তুমি ডক্টর হতে চাও, ইঞ্জিনিয়ার হতে চাও, তুমি অ্যাডভোকেট হতে চাও, চতুর্থ হচ্ছে তুমি অভিনেতা হতে চাও। দেখো, তুমি যদি ডাক্তার হও তাহলে তোমাকে রাত বিরাত বিভিন্ন সময়, রাতের 12টা 1টা বাজে তোমাকে নাইট ডিউটি করতে হবে। হুট করে ঘুমাচ্ছ, এমন সময় কল আসতে পারে, তুমি ভালো করে ঘুমাতে পারবে না, এটা কি তুমি হতে পারবা? সে বলে, না স্যার আমি এটা হতে পারবো না। তো তারপর তুমি ইঞ্জিনিয়ার হতে চাও, তুমি ইঞ্জিনিয়ার হলে তোমাকে সবসময় দেশের বাইরে থাকতে হবে, বিভিন্ন সাইটে থাকতে হবে, মাসের পর মাস সাইটে থাকতে হবে, তুমি পরিবারের সাথে থাকতে পারবে না, সেটা কি তুমি হতে চাও? বলে, না স্যার এটা দিয়েও আমার দ্বারা হবে না। তারপর হচ্ছে তুমি অ্যাডভোকেট হতে চাও, তোমাকে আজীবন পড়াশোনা করতে হবে, নতুন নতুন আইন তৈরি হবে, নতুন নতুন আইন পড়াশোনা করতে হবে, তোমাকে সার্বক্ষণিক পড়াশোনা থাকতে হবে। তুমি কি সার্বক্ষণিক পড়াশোনা করতে চাও? বলে, স্যার না এটাও আমার দ্বারা হবে না। তো স্যার বলো, তাহলে তোমার সর্বশেষ সেটা হচ্ছে অভিনেতা, তুমি অভিনেতা হতে পারবা, যাও তুমি এটা মন ধ্যান জ্ঞান যা আছে এটার জন্য ঢেলে দাও, তাহলে তুমি দেখবা শ্রেষ্ঠ অভিনেতা হতে পারবা। আমি যার গল্প বলছি সে হচ্ছে আমাদের দেশের শ্রেষ্ঠ অভিনেতা মামুনুর রশিদের কথা বলছি। এই যে তোমার সমস্যা, তুমি কি হতে চাও, চারদিকে শুধু তোমার চারদিকের অপশন গুলো তোমার আছে, স্কোপ গুলো আছে, সেখানে তুমি ডিটারমাইন হও তুমি কি হতে চাও। আরেকটি বিষয়, আমাদের টার্গেট অফ লাইফ সেট করলে আমাদের আরেকটি প্রবলেম আমাদের মধ্যে, সমাজের মধ্যে আমরা দেখতে পাই, সেটি হচ্ছে আমাদের সমাজে আরেকটি প্রবলেম আমরা দেখতে পাই, সেটি হচ্ছে যে আমি ছোট পরিবারের সন্তান, আমার দ্বারা বড় কিছু কি হবে? দেখো, তুমি কোথায় থেকে আসছো, কোন পরিবারে আসছো, তুমি তোমার সে ব্যাকগ্রাউন্ড থেকে তাকাবা না। ইফ ইউ লুক টু দ্য সাকসেসফুল পিপল, তুমি যদি ইন আওয়ার কান্ট্রি, নেবারিং কান্ট্রি, তুমি আমাদের দেশের দিকে তাকাও। একটা কৃষক হয়ে সে যদি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হতে পারে, একজন চা বিক্রেতা যদি ভারতের মতো এত বড় রাষ্ট্রের প্রধানমন্ত্রী হতে পারে, একটা মাঝির ছেলে, নৌকা চালকের ছেলে যদি ভারতের সবচেয়ে সম্মানিত, শ্রেষ্ঠ এবং ভিন্ন ধর্মীয় হওয়া সত্ত্বেও সে ভারতের রাষ্ট্রপতি হতে পারে, তাহলে তুমি কেন পারবা না? তুমি তোমার মানসিকতা চেঞ্জ করতে হবে। তোমার অবস্থাটা, তুমি কোথায় আছো, তোমার অবস্থাটা কি, এই চিন্তাটা যদি থাকো। দেখো, একটা ভ্রমরের উদাহরণ দিই। দেখো, ভ্রমর তার বডি যেমন, তার যে ডানা আছে, বায়ুশাস্ত্রবিদরা বলেন তার যে ডানা আছে, এই ডানা দিয়ে ভ্রমর উড়ার কথা না, কিন্তু ভ্রমর এটা জানে না জেনে সে দিব্যি উড়ে বেড়ায়। তুমি কোথায় আছো, কোন অবস্থায় আছো, এটা দিকে তাকাবা না। যদি তুমি তাকাও তাহলে তুমি সামনে যেতে পারবে না। একটা লোক মাছ ধরছে, আর একটা লোক দেখছে সে মাছ ধরছে, সে যখন বড় মাছ পায় তখন সে ছেড়ে দেয়, ছোট মাছ পেলে সে তার ব্যাগের মধ্যে রাখে। এই লোকটা অনেকক্ষণ ধরে দেখে তাকে জিজ্ঞেস করলো,
আচ্ছা ভাই, আমি দেখলাম আপনি বড় মাছ পেলে ছেড়ে দেন, ছোট মাছ ধরে রাখেন, সমস্যা কি? সে বললো আসলে আমার কাছে যে কড়াইটা আছে, মাছ ভাজা যে কড়াইটা আছে, কড়াইটা খুবই ছোট। এই কড়াইটা ছোট হওয়ার কারণে আমি মাছটা রাখতে পারি, এই জন্য আমি বড় মাছ ছেড়ে দিই। তুমি যদি চিন্তা করো তোমার কড়াইটা ছোট, তুমি গ্রামের থেকে বসবাস করো, তোমার পরিবারটা ছোট, তোমার প্রতিষ্ঠানটা খুবই ছোট, তাহলে তুমি বড় মাছ ধরতে পারবে না, এই চিন্তা তোমার মাথার মধ্যে আসবে না। তোমাকে এই জিনিসগুলো ভুলে যেতে হবে, তোমাকে এই জিনিসগুলো ভুলে যেতে হবে না। তোমার ইউ হ্যাভ টু ফোকাস অন ইউর পজিটিভিটি, ইউ হ্যাভ টু ইগনোরেন্স ইউর নেগেটিভিটি। তোমার নেগেটিভিটি ইগনোরেন্স করতে হবে, এটার দিকে তাকানো যাবে না। তোমাকে পজিটিভ কি কি আছে তোমার, তোমার তুমি ভালো পড়তে পারো, তুমি ভালো লিখতে পারো, তুমি অধ্যবসায়, তুমি অনেক বেশি সময় ধরে পড়তে পারো, এই পজিটিভ চিন্তা নিয়ে তুমি এগিয়ে যাও। তুমি তোমার টার্গেট সেট করো, দেখবা তুমি ভালো জায়গায় যেতে পারবা। সেই টার্গেট যদি সেট না করো, তুমি তোমার ব্যাপারে 100%। দেখো, একটা শিক্ষক একটা বোর্ডে, সাদা বোর্ডে একটা ডট, কালো ডট দিয়ে শিক্ষক বললো, আচ্ছা সবাই বলো তো এই কালো ডট দ্বারা তোমরা কি বুঝছো? সকল শিক্ষার্থী বললো, স্যার আমরা বুঝতে পারছি কালো ডট মানে একটা সাদা সুন্দর বোর্ডে একটা কালো দাগ। কিন্তু একটা শিক্ষার্থী বললো, স্যার আমি বুঝতে পারছি এই যে ডট, এই ডট হচ্ছে আমার নলেজ হচ্ছে মাত্র এতটুকু অর্জন করেছি। এই যে সাদা বোর্ড, এই বড় বোর্ডটা, এই নলেজ গুলো এখনো পর্যন্ত আমার বাকি আছে অর্জন করার। এই যে পজিটিভ থিঙ্কিং, বি পজিটিভ, এই পজিটিভ থিঙ্কিংটি সেটিকে পরবর্তীতে তাকে পৃথিবীর সর্বশক্তিমান পাওয়ারফুল কান্ট্রি আমেরিকার প্রেসিডেন্ট হতে সহযোগিতা করেছে। এই যে পজিটিভ থিঙ্কিংটা তোমার মধ্যে থাকতে হবে। তুমি তোমাকে নিয়ে চিন্তা করতে হবে, তোমার কতটুকু পাওয়ার আছে, তোমার কতটুকু পাওয়ার আছে তোমার মাথায়। দেখো আমাদের যে তুমি কিন্তু শুরুতেই বিজয় হয়েছ জীবনে। তোমার বাবার 50 কোটি শুক্রাণু থেকে তুমি কম্পিটিশন করে, তোমার মায়ের গর্বে তুমি একটি শুক্রাণু, সবার সাথে কম্পিটিশন করে তুমি একটি শুক্রাণুতে পরিণত হয়ে আজকে তুমি হয়েছো। এই জন্য তোমাকে you have to compete not only in Bangladesh, you have to compete not only in Dhaka, you have to compete all over the country, all over the world. You have to think beyond Bangladeshi border. তোমাকে বাংলাদেশের বাইরে চিন্তা করতে হবে। তুমি যদি বাংলাদেশের বাইরে চিন্তা করতে পারো, তুমি যদি বড় হওয়ার চিন্তা করতে পারো, তাহলে দেখো তুমি প্রথমে জয়ী হয়েছো। আজকে দেখো, আজকে জুমের মাধ্যমে আমরা দেখার বিভিন্ন জায়গা থেকে সবাই একত্রিত হতে পেরেছি। এটি কিসের কারণে? 2006 সালে যে আমাদের অপটিক্যাল ফাইবার স্টেশন গাজীপুর, আমাদের পাশে গাজীপুর কালিয়ে করে যে অপটিক্যাল ফাইবার স্টেশন তৈরি করা হয়েছে, সে স্টেশনের মাধ্যমে আজকে আমরা খুব সহজে বাসায় বসে জুমের মাধ্যমে প্রোগ্রাম করতে পারছি। তুমি একটু চিন্তা করে দেখো তো, সে 2016 সালে স্পেন থেকে ভূমধ্য সাগর হয়ে, লোহিত সাগর হয়ে, ভারতীয় মহাসাগর হয়ে, আমাদের উপমহাসাগর হয়ে, কক্সবাজার হয়ে গাজীপুরে কালিয়া করে যেই অপটিক্যাল ফাইবারটা অ্যাড করা হয়েছে, সেটা যদি তুমি তাকাও, সেটা মাত্র 20,500 মাইল। কিন্তু তোমার মাথায়, আমাদের মাথায় যে স্নায়ুগুলো আছে, আমাদের মাথায় যে নার্ভ গুলো আছে, 2.5 কোটি নার্ভ প্রতিনিয়ত আমাদের জন্য কাজ করছে। সে 2.5 কোটি নার্ভকে যদি সোজা করে একটার পর একটা বসানো হয়, তাহলে দেখা যাবে 2.5 লক্ষ অপটিক্যাল ফাইবার তৈরি করা সম্ভব। তার মাত্র 20,000 অপটিক্যাল ফাইবার দিয়ে পুরো পৃথিবী তোমার হাতের মুঠে, তাহলে 2.5 লক্ষ অপটিক্যাল ফাইবার তোমার মাথার মধ্যে আছে। তুমি কি না করতে পারো? এই জন্য নিজের ব্যাপারে চিন্তা করো। ফরিদউদ্দিন আল্লামা, এই ভারতীয় উপমহাদেশের শ্রেষ্ঠ কবি ফরিদউদ্দিন বলেছেন, উনসে মাতলু বেজা খুদ দরগা হার তুরিবু বাজে বখু। পৃথিবী যাকে খুঁজে বেড়াচ্ছে, তুমি সেই ব্যক্তি। তুমি তোমাকে খুঁজে বের করো, তুমি কোথায় আছো, তোমার সুযোগ কতটুকু আছে। আজকে দেখো, আজকে আমাদের সমাজে অশান্তির মূল কারণ কি? তুমি কি মনে করো অশিক্ষিত মানুষ আমাদের সমাজে অশান্তির মূল কারণ? গরিব মানুষ আমাদের সমাজে অশান্তির মূল কারণ? না, আমাদের সমাজে অশান্তির মূল কারণ হচ্ছে বড় বড় শিক্ষিত, অনৈতিকতা সম্পূর্ণ শিক্ষিত মানুষ। সক্রেটিস চিৎকার করে সক্রেটিস বলেছেন, এডুকেশন মেক্স এ গুড ম্যান বেটার, ব্যাড ম্যান ওয়ার্স। শিক্ষা ভালো মানুষকে অনেক ভালো বানায় আর খারাপ মানুষকে অনেক খারাপ বানায়। যারা শিক্ষিত তারা যদি চুরি করে, তাহলে দেশের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। আর একটা অশিক্ষিত যদি চুরি করে, সে সর্বোচ্চ তোমার মোবাইল একটা চুরি করবে। একটা সমাজে এত বড় ধরনের বিশৃঙ্খলা তৈরি হবে না। আজকে দেখো, আমাদের সমাজের জন্য সবচেয়ে কাল হয়ে দাঁড়ায় ওসি প্রদীপের মতো লোকরা। আজকে আমাদের সমাজে দাঁড়িয়েছে জামালপুরের ডিসির মতো লোকরা, শিক্ষিত লোকরা। আজকে আমাদের সমাজে অ্যালার্মিং হচ্ছে ডাক্তার সাবরিনের মতো লোকরা, শাহিদের মতো লোকরা। তারা শিক্ষিত, কিন্তু তাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তাদের নৈতিকতার অভাব, তাদের মধ্যে মোরালিটির অভাব। যে এডুকেশনের ট্রান্সপারেন্সির কথা বলেছেন, এডুকেশন
মহাত্মা গান্ধী বলেছে এডুকেশন উইদাউট ক্যারেক্টার, তার মধ্যে কোনো ভ্যালু নেই, কোনো কাজ নেই। আজকে তোমরা যারা শিক্ষিত হচ্ছ, তোমাদের মাথা রাখতে হবে, তোমাদেরকে শিক্ষার পাশাপাশি তোমাদেরকে একটা জিনিসের প্রতি এমফেসাইজ করতে হবে। অভিভাবকরা আছেন হয়তো, অভিভাবকদের অনুরোধ জানাবো, আপনার সন্তানকে আপনি অনেক কিছু পড়াচ্ছেন, সাথে সাথে আপনার সন্তানকে যে সমাজে ভালোর জন্য যেটি দরকার সেটি হচ্ছে তাকে ধর্ম শিক্ষাটা দিবেন। মধ্যযুগে 200 বছর ধরে, মধ্যযুগে ইউরোপে কোনো ধরনের পড়াশোনার মধ্যে সিলেবাসের মধ্যে কোনো ধর্ম শিক্ষা ছিল না। তখন শিক্ষা কমিশনের চেয়ারম্যান ছিল স্টেমলি হিল। স্টেমলি হিল শেষ ভাগে গিয়ে চিৎকার করে বলেছিলেন, ইফ ইউ টিচ ইউ থ্রি আর্টস, রিডিং, রাইটিং, আর্থমেটিক, তুমি যদি তোমার সন্তানকে 3টা শিক্ষা দাও, পড়া, লেখা, অঙ্কবিদ্যা, ইফ ইউ ফরগেট দ্য 4th আর্টস, তুমি যে 4র্থ আর্টটি শিক্ষা দিতে ভুলে যাও, দ্যাট ইজ আ রিলিজিয়ন, তাহলে তুমি তোমার সন্তান থেকে 5ম আর্টটি পাবা, সেটি হচ্ছে রেসকেলিটি, বর্বরতা, বর্বরতা, বর্বরতা। আজকে আমাদের সমাজে সে বর্বরতা পাচ্ছি। আজকে যদি আমরা ধর্ম শিক্ষা পেতাম, তাহলে ধর্ম আমাদেরকে শিখাইতো, ধর্ম আমাদেরকে বলতো যে গরিবের, বড়লোকের মধ্যে অফি আমওয়ালুম লিসাহিলিল মাহরুম, অবঞ্চিতদের মধ্যে, বড়লোকদের মধ্যে গরিবের হক রয়েছে। আজকে ধর্ম আমাদেরকে শিক্ষা দিবে আহলাল বাইয়া ওয়া হারামার রিবা, ব্যবসাকে হালাল করেছে, সুদকে হারাম করেছে। ধর্ম আমাদেরকে শিক্ষা দিয়ে, ধর্ম আমাদেরকে ওয়ালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা, তোমরা তোমার পিতামাতার সাথে উফ শব্দটি ব্যবহার করো না, ওয়াকফিদ লাহুমা জান্নাতুল মিনার রাহমা ওয়াকুল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ধর্ম আমাদেরকে শিক্ষা দিচ্ছে অত শূন্য হকিল কামরূপ রহিত কপদগিনী নির্বিষ্টাহ দলবাগ পিঙ্গ কদলি কুঞ্জ বামদ বানরা মাচ্ছন্নাহিম প্রহিতম প্রকৃতি বিল লক্ষণ কন্যা ক্রম রাইট। ইচ অ্যান্ড এভরি রিলিজিয়ন এমফাসাইজিং টু রেসপেক্ট সিনিয়র এন্ড জুনিয়র পিপলস। সবার কথা বলেছেন। সুতরাং তোমাদেরকে এই জিনিসটা তোমাদের মাথা রাখতে হবে, তোমাদেরকে পড়াশোনার পাশাপাশি অভিভাবকদের আমার অনুরোধ থাকবে, পড়াশোনার পাশাপাশি যেটি আমাদের জন্য দরকার সেটি হচ্ছে নৈতিকতা শিক্ষা দেওয়া। নৈতিকতা শিক্ষা দেওয়া, আমরা সন্তানকে যদি নৈতিকতা শিক্ষা দিতে পারি, তাহলে আমার সন্তান আমাদের জন্য আশীর্বাদে পরিণত হবে, ব্লেসিং এ পরিণত হবে। তো সুতরাং তোমরা যারা এখানে উপস্থিত হয়েছে, তোমাদের প্রতি আমার অনুরোধ থাকবে, তোমার পড়াশোনাকে খুবই গুরুত্ব দিবা। আর অভিভাবকদের প্রতি আরেকটা অনুরোধ থাকবে, দ্য স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, যা শিক্ষার্থীরা যে কাজগুলো করছে, সমাজে ভালো ভালো কাজগুলো করছে, আপনার সন্তানকে স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত করুন। তাহলে তারা অপরের জন্য কাজ করতে শিখবে। পরের জন্য করলে কিছু নিজের জন্য করা হয়, এই যে পরের জন্য কাজ করার যে অনুভূতি, সে যখন পরের জন্য কাজ করার অনুভূতি শিখবে, তখন তার মধ্যে আরেকটি জিনিস উদ্বুদ্ধ হবে, আরেকটি জিনিস তার মধ্যে তৈরি হবে, সেটি হচ্ছে তার মা বাবার জন্য, তার পরিবারের জন্য কিছু করতে হবে। সুতরাং আমি আর কথা বাড়াবো না, আমি তোমাদেরকে সর্বশেষ একটি কথা বলবো যে প্রজাপতির পিছনে ঘুরিও না, ফুলের চাষ করো, প্রজাপতি তোমার পিছনে ঘুরবে। তোমরা যারা ছোট্ট শিশু, বড় হবে ঠিক, তোমরা হবে লেখক, কবি, বৈজ্ঞানিক। আজকে যারা ফুলের কলি, কালকে হবে ফুল, তোমরাই দূর করবে এই সমাজের ভুল। সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম। সম্মানিত গেস্টকে আমাদের সামনে অত্যন্ত